আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আমার ব্লগটা প্রথম দেখে থাকলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে আজকের ব্লগটা এই সকাল থেকেই শুরু করলাম এখান থেকে। তো এই তো উঠে দাঁত ব্রাশ করে নিতেছি। তো আপনাদের সাথে এই ঘুম থেকে উঠে আজকে ভিডিওটা শুরু করলাম এখান থেকে। তো আমি দাঁত ব্রাশ করে একটু মুখটা ধুয়ে নিতেছি, তারপরে হচ্ছে বাকি কাজগুলো করে নিব। তো সব কাজ করা প্রতিদিন একই জিনিস দেখানো ভিডিওতে হচ্ছে অনেকের ভালো লাগে না। তো সেজন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি। তো ঘুম থেকে উঠলাম কয়েকদিন পরে, আজকে শরীরটা অনেকটা ভালো লাগতেছে, একটু ফুরফুরা লাগতেছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে হচ্ছে রান্নাটা অনেক কম থাকে। তো বৃহস্পতিবার আমি একদম হালকা পাতলা কিছু রান্না করি, একদম কম রান্না করার চেষ্টা করি। আর আমি উঠে বিছনাটা গুছিয়ে নিছি, গুছিয়ে তারপরে হচ্ছে মুখ ধুইতে গিয়েছিলাম। আর এই তো কাপড় চোপড়গুলো কালকে ধুয়েছিলাম, তো সেগুলো আর গুছানো হয়নি। তো ভাবছি রান্নাঘরে যে একটু কাজ করে তারপরে হচ্ছে এগুলো করব। আর এই যে মুখ ধোয়ার আগেই হচ্ছে আমি বিছনাটা গুছিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিছি। আর বাইরে কিন্তু আজকে অনেক রোদ উঠছে, দেখেন জানলা দিয়ে কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না। প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ উঠছে, রোদ উঠলেই কিন্তু প্রচণ্ড গরম লাগে। আর বাহিরে যারা কাজ করে তারা কিন্তু বুঝে যে কতটা গরম। তো আমি হচ্ছে টেবিলটা মুছে সোফাগুলো একদম ঝেড়ে টেরে মুছে তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিছি। তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই যে এখন রান্নাঘরে চলে আসছি। তো এখানে কিন্তু পিঁপড়া আসছিল, তো পিঁপড়ার ওষুধ দিয়েছিলাম। আর এটা মোছা হয়নি, তো সেই জন্য ভাবলাম সকালবেলা একটু মুছে নিই। আর অফ ক্যামেরাতেই হচ্ছে আমি প্লেট বাটিগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। আজকে অফ ক্যামেরাতে ঘর ঝাড়ু দিয়েছি, মোছামুছি করেছি, বিছনা উঠিয়েছি। আর হচ্ছে রান্নাঘরের যে কাজগুলো টুকিটাকি ছিল কিছুটা, সেটাও সেরে নিয়েছিলাম। তো আর এখন হচ্ছে এইটা একটু মুছে নিব, এই জায়গাটা যে পিঁপড়ার ওষুধ দিয়েছিলাম, তো পিঁপড়াটা চলে গেছে। আর এখন এটা কিন্তু দেখতে খারাপ লাগছে, তো সেই জন্য ভিজা একটা তেনা দিয়ে হচ্ছে এগুলাকে মুছে নিতেছি, ন্যাকড়া দিয়ে। যাই হোক, তো মুছে তারপরে হচ্ছে আমি নাস্তাটা বানাবো। আর নাস্তাটা বানিয়ে তারপরে আস্তে আস্তে বাকি কাজগুলো করব। আর এই যে এই বয়মটা দেখতেছো, এটার ভিতরে কিন্তু আমের আচার, লবণ যে আচারটা সেটা, তো এই আচারটা কিন্তু আমার মেয়ের অনেক পছন্দ। তো আমের দিনে এই আচারটা দিয়েছিল, আচারটা খেতে ওর অনেক ভালো লাগে। আর আমিও যখন বেশি খারাপ লাগে তখন এখান থেকে একটা আচার বের করে মুখে দিই, আসলে সত্যি ভালো লাগে, একটু টক টক লবণ লবণ লাগে, খেতে কিন্তু ভীষণ মজা। আপনি গরমের ভিতরে যখন একটু খারাপ লাগবে, মাথা ঘুরাবে, তখন এই আচারটা খেলে ভীষণ ভালো লাগে। তো লবণের আচার বলে এটাকে, বেশি করে লবণ দিয়ে বানানো হয়। কিন্তু আমটাতে কিন্তু অত একটা লবণ লাগে না, কিন্তু টক লাগে, খেতে ভীষণ মজা লাগে। তো এখানে হচ্ছে একটু মুছে টুছে নিলাম, নাস্তা করবো। আর চুলাটা কিন্তু রাত্রেবেলা মোছা হয়েছে, তারপর আবার একটু মুছে নিতেছি, যেহেতু রান্না করব সেই জন্য আমি সকালে একটু হালকা করে মুছে নিই সমস্ত কিছু রান্না বসানোর আগে। তো তেনা ভিজা আর কি ন্যাকড়াটা দিয়ে তারপরে হচ্ছে মুছে নিতেছি। আর এই হাঁড়িতে হচ্ছে কিছুটা ভাত আছে। আর এই যে পুতা দিয়ে রেখেছি যেই কড়াইটাতে, এইটাতে হচ্ছে বিড়ালের মাছ রাখি। তো এইভাবে যদি রেখে দিই ঢাকনা দিয়ে, বিড়াল এসে সবগুলো মাছ হচ্ছে ভাজা মাছ খেয়ে নেয়। ওদের জন্য হালকা করে একটু মাছটা ভেজে নিয়ে জাল দিয়ে হচ্ছে রান্না, মানে মাছটা দিলে হচ্ছে ওরা খেতে চায় না, আর হাতে একটা গন্ধ আসে, আমার কাছে ভালো লাগে না। সেই জন্য আমি হালকা তেল দিয়ে একটু ভাজা করে তারপরে ওদেরকে ভাত দিই, আর ওরা কিন্তু সেই ভাতটা খুব মজা করে খেয়ে নেয়। আর এইখানে যদি এইভাবে রাখি তাহলে বাহির থেকে কিন্তু একটা বিড়াল আসে। দরজাটা মাঝে মধ্যে হচ্ছে মেন দরজাটা খোলা থাকলে বিড়ালটা উপর দিয়ে, যেহেতু আমাদের খোলা, সেখান দিয়ে আসে, আয়সা তারপরে মাছগুলো খেয়ে নেয়। এরকম করে 2 দিন হচ্ছে ওদের মাছ খেয়ে ফেলছে। সেজন্য এইভাবে করে পুতাটা দিয়ে রাখলে তাহলে আর এটা ফেলাইতে পারে না, আর খেতেও পারে না। আর যদি এইভাবে করে রাখি মাছগুলো খেয়ে না, আমার বিড়াল কিন্তু অভুক্ত থাকে, সেই জন্য। আর আমার ঘরের বিড়াল কিন্তু ওই মাছগুলো খায় না, ওরা কিন্তু খুবই লক্ষ্মী। ক্ষুধা লাগলে আমার কাছে এসে কান্নাকাটি করে, আমি তখন বুঝতে পারি যে ক্ষুধা লাগছে, তখন আমি ওদেরকে ভাত দিয়ে দেই। আর এই যে ন্যাকড়াটা আমি মুছতেছি, তোমরা ভাববে যে এই ন্যাকড়াটা দিয়ে হচ্ছে ডাইনিং টেবিল মুছে তারপরে চুলাটা মুছে, আসলে তা না, দুইটা ন্যাকড়া আমার একই রকম দেখতে। এইটা দিয়ে হচ্ছে আমি যে হাতে যে ন্যাকড়াটা দেখছো, এটা দিয়ে হচ্ছে আমি টেবিল মুছি, ডাইনিং টেবিলটা মুছে তারপরে ফার্নিচারগুলো একটু মোছা দিই, হালকা করে মুছে তারপরে হচ্ছে আমি ধুয়ে রেখে দিই। আর ওইটা দিয়ে হচ্ছে আমি চুলা আর চুলার নিচ টিচগুলো মুছি। তো দুইটা হচ্ছে আমি দুই জায়গায় রাখি, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, দুইটা দুই সাইডে রেখে দিছি। তো আমি হচ্ছে রাখছি, আমি বুঝি যে কোনটা কোন কাজ করা হয়।
আর এই তো কিছুটা আটা নিয়ে নিলাম। এগুলো হচ্ছে আজকে মেয়ের জামাই হচ্ছে বাসা নেয়, ওদের দেশের বাড়িতে গেছে, তো আজকেই হচ্ছে চলে আসবে, একটা দরকারে গিয়েছিল। তো বাহির থেকে আসার সময় কিছু চকলেট টকলেট নিয়ে আসছিল ওদের হচ্ছে বোনের জন্য আর বোনের মেয়েদের ছেলেদের জন্য, তো সেগুলো বাড়িতে দিয়ে আসার জন্য গেছে। আর মেয়ে আর আমি হচ্ছে আজকে বাসায়, তো ভাবলাম একটু পরোটা বানিয়ে নিই। আর চা দিয়ে পরোটা খেতেও মন চাইছিল কয়েকদিন ধরে, ওরা খায় না সেজন্য বানানো হয় না। তো আমি আর মেয়ে খাবো সেই জন্য আর তেল মাখিয়ে লবণ দিয়ে একটু হাত দিয়ে মেখে নিলাম। আর এখন একটু একটু করে পানি দিয়ে আটাটাকে ভালোভাবে একটু করে নিব। আর সিদ্ধ আটা রুটিটা কেন জানি না এখন আর খেতে ইচ্ছে করে না। সিদ্ধ করে আটা রুটি করলে ঠান্ডা হলে পরোটাটা কেমন যেন একটু মানে মুখে দিলে কাদা কাদা লাগে, ভালো লাগে না। সেই জন্য এখন এই মেয়ে বলতেছিল যে কাঁচা আটা রুটিটাই নাকি খেতে ভালো লাগে, সেই জন্য কাঁচা আটা দিয়েই হচ্ছে এখন রুটিটা করি। আর 4টার মতো রুটি হয়েছিল। মেয়ে তো একটা খাবে, বেশি খাবে না, একটা পরোটার বেশি ও খেতেই চায় না। আর আমি হচ্ছে 2টা খাবো, আর একটা পরোটা কিন্তু থেকেই যাবে। তো অত কিন্তু মেপে জুপে আর একদম বানানো হয় না, কিছু না কিছু তো একটু বেশি হবেই। তো আমি হচ্ছে বানিয়ে নিতেছি। আর একটা ন্যাকড়া নিচে দিয়ে নিলাম, যাতে আটা পড়লে এটার উপরে পড়লে এটা একদম ঝেড়ে ফেলে দিলেই আমার জায়গাটা নোংরা হবে না, যেহেতু মুছে নিছি এখন। তো রান্না করার পরে কিন্তু আবার মোছামুছি করতেই হবে, তারপরেও জায়গাটা নোংরা হলে ভালো লাগে না, সেজন্য আর কি একটু করে নিতেছি। আর এই তো আমি পরোটা বেলে নিতেছি, তো গোল করে এইভাবে রুটির মতো করে তাড়াতাড়ি ভেজে নিব। তেল ভিতরে দিয়ে যে পরোটা বানিয়ে যে হয় সেইভাবে কিন্তু আমি বানাচ্ছি না। আর এই তো আপনাদের সাথে অল্প পরিমাণে দেখাচ্ছি। তো একটা হচ্ছে দিয়ে দিছিলাম আমি তাওয়ার ভিতরে, চুলাটা একদম কমিয়ে, তো এখন হচ্ছে বাড়িয়ে দিলাম চুলাটা। আর এই তো পরোটাটা ভেজে নেব। আর ইদানিং আমার মোবাইলটা যেন কি হয়েছে জানি না, একটু গরম হয়ে যায়। যখন আলোটা বাড়িয়ে তারপরে ভিডিও করি তখন হচ্ছে মোবাইলটা গরম হয়ে হ্যাং হয়ে যায়। আর ভিডিওটা এরকম হয় যে আপনারা যেরকম দেখছেন কীরকম যেন একটা হয়ে যায়। তো কি করব, একটু কেটে কেটে বন্ধ করে তারপরে হচ্ছে ভিডিও করতে হয়। তো এইভাবে করে হচ্ছে পরোটাটা বানিয়ে নিলাম। আর পাশের চুলাতেই হচ্ছে চা বসিয়ে দিছি। আর মেয়েকে ডাক দিয়ে উঠিয়েছি, প্রায় 10টার মতো বাজে। তো মেয়েকে বললাম উঠে আসো, নাস্তা করবে। তো এই তো আমি টেবিলে একদম চা পরোটা নিয়ে চলে আসছি। আর ও হচ্ছে দাঁত ব্রাশ করতেছিল, আর আমি এখানে হচ্ছে পরোটাটা একটু ছিঁড়ে খাচ্ছিলাম। আমার আরও কাজ আছে, রান্না করব সেই জন্য। তো পরোটা খেয়ে হচ্ছে তারপরে রান্নাটা বসাবো, পাকের রুমে যাব। তো এই তো নাস্তাটা করে নিতেছি একটু একটু করে। আর এইভাবে কিন্তু পরোটা দিয়ে চা ভিজিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। আর এই যে ডিম আর ছোট দেশি আলুটা একদম সিদ্ধ বসিয়ে দিলাম, আজকে ডিমের তরকারি রান্না করব। আর হচ্ছে আমড়া দিয়ে ডাল রান্না করব। তো ডালও শেষ হয়ে গেছে, 1 কাপের মতো ডাল ছিল, তো অতটুকুই রান্না করে নিলাম। আর ওগুলা বসিয়ে এই ফাঁকে হচ্ছে আমি কাপড়গুলা গুছিয়ে নিলাম, যেহেতু কাপড়গুলা কালকে ধুইছি, ভাঁজ করা হয়নি। তো এই ফাঁকে হচ্ছে কাপড়গুলা ভাঁজ করে নিছি। আর এইদিকে দেখো আমার ডিম আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর ডালটাও একদম বলক এসে গেছে। আর ডাল কিন্তু এইভাবে পানি কম দিয়ে তারপরে হচ্ছে ঢাকনাটা এইভাবে করে রেখে দিলে তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়। আর এই যে ডিম রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিছি আদা রসুন, বাদাম আর জিরা, কি কয়েকটা হচ্ছে লাল লাল একটু হালকা কাঁচামরিচ, আর হচ্ছে পেঁয়াজ। তো এগুলোকে হচ্ছে আমি পাটায় বেটে নিব। আর এইভাবে বেটে ডিম রান্না করলে কিন্তু খেতে ডিম মজা হয়, আর ঝোলটাও একটু ঘন হয়। তো আদা রসুন কিন্তু বাটা আছে, তো তারপর আমি হচ্ছে আজকে একটু টাটকা টাটকা বেটে তারপরে ভাবছি রান্না করব, খেতে একটু মজা হবে। আর এই তো চুলার ভিতরে হচ্ছে ফ্রাই প্যানটা দিয়ে আমি ডাল বাগার দিব। তো আমি যখন ডালটা বাগার দিব তখন হচ্ছে ক্যামেরাটা গরম হয়ে গেছিলো, সরি মোবাইলটা, তো সেই জন্য হ্যাং হয়ে গেছিলো। তারপরে হচ্ছে আমি অফ করে দিছিলাম। আর সেই জন্য ডালের ভিতরে যে পেঁয়াজের যে ফোড়নটা দিছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন পাশের চুলাতে আমার ডালটা আসছে। আর এখন হচ্ছে ডালটা বাগার দিয়ে নিছি, আর কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তারপরে এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিব। এইভাবে যদি আপনারা কোনো তাওয়াতে ডিম ভাজেন, তো এইভাবে প্রথমে তেল দিয়ে দিলে তেলের ভিতরে লবণটা দিয়ে দিলে কিন্তু আর ডিমটা লেগে যাবে না। বা মাছও যদি আপনারা এইভাবে ভাজেন গরম তেলের ভিতরে একটু লবণ ছিটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর ওই তাওয়াতে মাছও লেগে যাবে না। তো এইভাবে করে চাইলে কিন্তু আপনারা ভাজাভাজি করতে পারেন নতুন কোনো কড়াইতে। কিছুক্ষণ গরম হলেই লবণ দিয়ে দিবেন, তাহলেই দেখবেন সুন্দরভাবে একদম উল্টে পাল্টে দেওয়া যাবে।
আর এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে উঠিয়ে নিব। তো এখানে 2 বেলার জন্য ডিম রান্না করব আলু দিয়ে। আর বৃহস্পতিবারে কিন্তু একদম কম রান্না করি, শুক্রবারে যেহেতু একটু বেশি রান্না হয়। আর এই তরকারিগুলো থাকলে কিন্তু খাওয়া হয় না। অলরেডি কালকের কিছু তরকারিও আমার আছে, তো এটাও ফ্রিজ থেকে বের করে নিব। আর এটা হচ্ছে আমি খেয়ে নিব। একটু বেশি তরকারি রান্না করলেই হচ্ছে থেকে যায়, সেটা আর খাওয়া হয় না। তো মেয়ে হচ্ছে রাত্রেবেলা একদম কম খাইছিল, তো মেয়ের ভাগের যে মাছটা সেটা রয়ে গেছে তরকারিটা, আর সেটা বের করে নিব লাস্টে হচ্ছে। আর এখানে আমি এই যে ডিম রান্না করার জন্য কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, আর ছোট ছোট 3টা এলাচ দিয়ে দিছি। এগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ একটু লাড়াচাড়া দিয়ে ভেজে নিব। ভেজে তারপরে হচ্ছে মশলা দিব। আর আমি যেভাবে ডিম রান্না করতেছি এইভাবে কিন্তু ডিম রান্না করলে অনেক মজা হয়, আপনারা খেয়ে দেখতে পারেন। অনেকে কিন্তু ডিমের ভিতরে যে মশলা দেন না, শুধু হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে রান্না করেন। ওইভাবে আপনারা যদি মশলা দিয়ে যে দারচিনি এলাচিটা দেন, তেজপাতা, তাহলে ডিমের যে একটা এত সুন্দর স্মেল হয় আর ঘ্রাণ আসে, মানে কি বলবো, খুবই ভালো লাগে ডিম তরকারি দিয়ে ভাত খেতে। তো আমি এইভাবেই রান্না করি ডিম মশলা দিয়ে, আমার ঘরে সবাই অনেক পছন্দ করে। আর ডিম দিয়েই হচ্ছে সবাই 1 প্লেট ভাত খেয়ে নেয়, এতটা টেস্টি হয়। তো আমি এখানে আজকে একটু অন্যরকম করে রান্না করতেছি। বাদাম দিলাম 3-4টা, ঘরে যেহেতু বাদাম ছিল সেজন্য আর কি কয়েকটা বাদাম দিয়ে দিছি। আর জিরা তো অবশ্যই গুঁড়া জিরা দিতাম, তো আজকে বেটে দিলাম কাঁচা জিরাটা, সাথে তরকারির ঝোলটাও ঘন হবে, খেতেও মজা হবে। আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন, আমি হচ্ছে কাঁচামরিচ দিছি সেই জন্য ঝালটা অল্প পরিমাণে দিলাম। শুকনা যে মরিচের গুঁড়াটা সেটা কমিয়ে দিছি। তো সব কিছু দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর লাস্টে একটু গরম মশলাও দিব, গরম মশলা না দিলে তো ঘ্রাণই হবে না। তো সেই জন্য আমি একটু গরম মশলা দিয়ে দিব। যে তো অল্প পরিমাণে দিব, বেশি দিলে কিন্তু আবার গন্ধ আসতে পারে। যতটুকু পরিমাণে দরকার ততটুকুই দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। আর মশলাটাকে ভালোভাবে না কষালে কিন্তু একটা আদা রসুনের যে কাঁচা একটা জিরার ঘ্রাণ সেটা আসবে, সেই জন্য ভালোভাবে একটু কষিয়ে নিলাম। দেখুন আমার মশলাটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এখন এই যে ছোটো আলুগুলা, দেশি যে লাল আলুটা, সেটা সিদ্ধ করে নিছি। আর আমি যখন তরকারিটা এইভাবে কষাচ্ছিলাম তখন এই জানলা দিয়ে হচ্ছে পাশের বিল্ডিংয়ের যে নিচতলা এক ভাবি থাকে, সরি মানে একটা ভাবি থাকে, সরি। তো উনি হচ্ছে ওনার ছোট একটা বাচ্চা ছিল, তো ও ভাত খায় না, জ্বর আসছে কয়েকদিন ধরে, বলতেছিল যে আপনি কি ডাল রান্না করছেন নাকি। তো বললাম হ্যাঁ। তো উনি একটা ছোট বাটি নিয়ে আসছিল, তো সেটাই আমার মেয়ে জানলা দিয়ে বাটিটা নিয়েছিল, সেটাই দেখা গেছিলো। তো সেই বাটিতে করে অল্প একটু পরিমাণে ওনাকে ডাল দিয়েছে। বাচ্চা খায় না সেজন্য, তো অনেকের বাচ্চা কিন্তু ডাল দিয়ে ভাত খেতে চায়। তো শুধু একা বাচ্চার জন্য কি আর অতটুকু ডাল রান্না করা হয় বলেন। তো সেই জন্য একটুখানি ডাল দিলাম। আর ওই বাচ্চাটাকে এত কিউট লাগে, মাশাল্লাহ খুবই ভালো লাগে। আমাদের ঘরে তো মাঝে মাঝে আমার মেয়ে কোলে করে নিয়ে আসে, খুবই কিউট বাচ্চাটা। তো যাই হোক, আমার ডিম আর আলুটাকে এইভাবে করে আমি কিছুক্ষণ লাড়াটাড়া দিয়ে তারপরে কষিয়ে নিলাম। আর এখন হচ্ছে এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। এখানে কিন্তু আমার আলুগুলা আগে থাকতেই সিদ্ধ করা ছিল, ডিমটাও ভাজা। তো এইভাবে কয়েক মিনিট একটু কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিলেই হবে, বেশিক্ষণ কষাতে হবে না, যেহেতু এটা রান্না করাই আগে থাকতে এটা সেদ্ধ টেদ্ধ করা, সেজন্য। আর কাঁচা থাকলে কিন্তু আপনি অনেকক্ষণ কষাতে হতো। তো মশলাটা যেহেতু আমি ভালোভাবে একদম কষিয়ে নিছি, সেই জন্য অত একটা আর কষানোর দরকার নেই। তো আলুর ভিতরে একটু পানিটা বেশি দিতে হয়, কারণ আলুর তরকারি কিন্তু নামিয়ে রাখলে অনেকটা ঝোল একদম টেনে শুকিয়ে যায়। তো সেই জন্য এই যে এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি এখন একটু নামানোর আগে জিরার যে গুঁড়াটা সেটা দিব। আর জানলা দিয়ে কিছুক্ষণ পর পর বাতাস আসে, আর বাতাসের সাথে কিন্তু যে চুলার যে আগুনটা সেটা কিন্তু একটু কমে যায়, তখন চুলার হিটটা লাগে না তেমন একটা। তারপরে হচ্ছে বাতাসটা চলে গেলে আবার তখন দবদবিয়ে হচ্ছে এই মানে বলক আসে তরকারিটা, যখন হিটটা ভালো হয়। তো এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম নামানোর আগে, জিরার গুঁড়াটা ভাজা জিরার যে গুঁড়া সেটা দিলাম, দিলে কিন্তু একটু ফ্লেভার আসে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, বাটা জিরা দিয়েছেন, আমার কাছে ভালো লাগে ভাজা জিরার গ্রানটা। আর ডিম বলে কথা, অবশ্যই ভাজা জিরা দিতে হবে। তো রান্না হয়ে গেছে, চুলাটাও নিভিয়ে দিলাম। আর এই যে দেখুন কমপ্লিট রান্না, দেখুন। আর এই যে ডাল রান্না করে নিছি, আর এখানে কালকের তরকারি নামিয়ে নিছি। তো সব কিছু একদম কমপ্লিট।